ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 6 চ্যাপ্টার 6 এর যে ভারতের বৈদেশিক নীতি বা ভারতের পররাষ্ট্রনীতি এই অধ্যায়ের পঞ্চম পাঠ বা ফিফথ পার্টের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা শুরু হচ্ছে। ভারতের অন্যতম পরমাণু নীতি ম্যাড এর পুরো কথা কি? ম্যাডের পুরো কথা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। ম্যাড এমএডি এর বাংলা যে অর্থটি হয় এরকম দাঁড়ায় পারস্পরিক নিশ্চিত ধ্বংস। ম্যাড হল একটি সামরিক কৌশল যার লক্ষ্য দুটি পারস্পরিক অস্ত্রধারী দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ রোধ করা। ম্যাড এই ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যে কেউ কাউকে ধ্বংস করবে না বা ধ্বংস করতে চায় না। ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই ম্যাড নিয়ে আলোচনা শুরু হয়। ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সংক্রান্ত নির্দেশ, নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণ করে কে? নিউক্লিয়ার কমান্ড অথরিটি। বা নিউক্লিয়ার যেখান থেকে ছাড়া হবে বা নিউক্লিয়ার যেখানে রাখা হয় সেটাকে ছাড়তে হলে তো একটা বিশাল একটা সিদ্ধান্তের প্রয়োজন হয়। সে সিদ্ধান্তটা গ্রহণ করে তোমার নিউক্লিয়ার কমান্ড অথরিটি। ভারতে পারমাণবিক কমান্ড অথরিটি কবে স্থাপিত হয়? 2003 সালে। তোমরা জানো পোখরান 2 যে পারমাণবিক পরীক্ষামূলক কর্মসূচি করা হয়েছিল তারপরেই 2003 সালে ভারতবর্ষের পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষ স্থাপন করা হয়েছিল। নিউক্লিয়ার কমান্ড অথরিটির অন্যতম অংশ রাজনৈতিক পরিষদের প্রধান পরিচালক কে বা হলেন? প্রধানমন্ত্রী। ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তিনি হচ্ছে নিউক্লিয়ার কমান্ড অথরিটির একজন রাজনৈতিক পরিষদের প্রধান। গুজরাল ট্রকটিন কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত পররাষ্ট্রনীতি? ভারত। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন আইকে গুজরাল। তিনি একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন আইকে গুজরাল। গুজরাল মতবাদটি হচ্ছে একটা বৈদেশিক নীতি যা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরাল দ্বারা প্রণীত হয়েছিল। এই নীতির লক্ষ্য ছিল ভারত তার প্রতিবেশীদের মধ্যে আস্থা, বিশ্বাস ও সহযোগিতার বন্ধন গড়ে তোলা। এইটাই ছিল গুজরাল ডক্ট্রিনের মূল লক্ষ্য। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি 11 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে কি বলা হয়েছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা হয়েছে। সংবিধানের 4র্থ অংশে যেসব নির্দেশমূলক নীতিগুলো রয়েছে তার মধ্যে এটি একটি। সংবিধানের যে 4র্থ অংশে নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে সেই নির্দেশমূলক নীতির সংখ্যা বর্তমানে কয়টি রয়েছে? এটি তোমাদের কাছে প্রশ্ন, কমেন্ট করে অবশ্যই জানাবে। সার্ক একটি কি আঞ্চলিক সংগঠন? এই কোশ্চেনটা কমন কোশ্চেন ফিরে আসছে আবার। সার্ক গঠিত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে তোমার সার্ক গঠিত হয়েছে। মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এরকম করে 8টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি কোন দেশ? বাংলাদেশ। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 খ্রিস্টাব্দে। তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8টি দেশ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক SAARC এর সনদ স্বাক্ষরিত হয়েছিল কবে? 1985 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। নেবারহুড ফার্স্ট পলিসি ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। এটা কত সাল থেকে? 2014 সাল থেকে। ভারত মহাসাগর যে অঞ্চলটা আছে তার আশেপাশে যে দেশগুলি যেমন হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, এই দেশগুলি ভারতের প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে ভারত অর্থনৈতিক সহযোগিতা ও দেশগুলির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার উদ্দেশ্যেই এই নেবারহুড ফার্স্ট পলিসি ভারত গ্রহণ করেছিল 2014 সালে। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই। আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হল শান্তির
পক্ষ। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ভারত শ্রীলঙ্কার জল সীমান্ত নির্ধারিত বা ভারত শ্রীলঙ্কার মধ্যে যে সীমারেখাটা টানা হয়েছে সেটা কি প্রণালী? সেটার নাম হচ্ছে পক প্রণালী। পক প্রণালী তোমার হচ্ছে ভারত শ্রীলঙ্কার মধ্যে সীমারেখা। হরমুজ প্রণালী, এটা হচ্ছে তোমার আরব ও ইরানের মধ্যে একটি সীমারেখা। মালাক্কা প্রণালী, এটা হচ্ছে মালয় দ্বীপপুঞ্জ ও ইন্দোনেশিয়ার মধ্যে সীমারেখা নির্ধারণ করার জন্য প্রণালী। 1999 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত লাহোর ঘোষণা স্বাক্ষরিত হয়। তখন দুই দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আগ্রা সম্মেলন অনুষ্ঠিত হয় কাদের মধ্যে? আগ্রা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পাক রাষ্ট্রপতি পারভেজ মুশারফ ও ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এই আগ্রা সম্মেলনটা কি? আগ্রা সম্মেলনটা হয়েছিল ঠিক কার্গিল যুদ্ধের পরে, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ককে সহজ সরল স্বাভাবিক করার জন্য। পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মুশারফ এবং ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2001 সালে আগ্রাতে মিলিত হন। এই সম্মেলনে পারমাণবিক অস্ত্র হ্রাস এবং গত 5 দশকের পুরানো কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনা। যদিও এই আগ্রা সম্মেলনটা পরবর্তীকালে ব্যর্থ হয়েছিল, মানে আলোচনাই ঠিক মতো করে হয়নি। 2001 সালে আগ্রা সম্মেলন অনুষ্ঠিত হয় কার কার মধ্যে? কোন কোন দেশের মধ্যে? ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত কবে পাকিস্তানের সঙ্গে মোস্ট ফেভারিট নেশন MFN চুক্তি স্বাক্ষর করে? 1996 খ্রিস্টাব্দে। তোমরা জানো 1995 খ্রিস্টাব্দে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠন করা হয়েছিল। এই মোস্ট ফেভারিট নেশন, এই নীতিটা WTO যে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থা তার দ্বারাই নির্মাণ করা হয়েছিল, যেখানে একটি দেশ অন্য দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা বা ছাড় পাবে বা ছাড় দেওয়া হয় তা অন্য সব দেশকেও সমানভাবে সেই ছাড়টা দিতে হবে। যেমন ধরো এই একটি দেশ বিকে কিছু পণ্যের উপর শুল্ক ছাড় দেয়, তা কিন্তু অন্যান্য যে দেশ আছে ABCDEF দেশগুলিকেও একইভাবে ছাড় দিতে হবে। 2019 সালে পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তান থেকে মোস্ট ফেভারিট নেশনস মর্যাদা ভারত প্রত্যাহার করে নিয়েছিল। তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন, ভারত WTO এর সদস্য হয় কত সালে? দিল্লি লাহোর বাস পরিষেবা চালু হয় কবে? অটল বিহারী বাজপেয়ীর সময়। আমরা আগের একটি পার্টে শ্রীনগর মুজাফফরবাদ বাস সার্ভিস 2005 এর আলোচনা করেছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে দিল্লি লাহোর বাস পরিষেবা, যেটা 1999 সালে চালু হয়েছিল, যা কার্গিল যুদ্ধের সময় কিন্তু বন্ধ হয়নি। কিন্তু 2019 সালে যখন কাশ্মীরের জন্য 370 নম্বর ধারা তুলে দেওয়া হয়, যখন ভারত সরকার সংবিধানে 370 নম্বর ধারা তুলে দেয়, তখন কিন্তু পুরোপুরিভাবে এই বাস সার্ভিস পরিষেবাটা বন্ধ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত পাকিস্তান সম্পর্ককে কে অঘোষিত যুদ্ধের অবস্থা বা এ স্টেট অফ আনডিক্লেয়ার ওয়ার বলে চিহ্নিত করেছেন? মাইকেল ব্রেচার। মোদী সরকার 2019 সালের আগস্ট মাসে ভারতীয় সংবিধানের কোন ধারাটি বিলোপের কারণে ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে? এখুনি আলোচনা করলাম 370 নম্বর ধারা। ভারতীয় সংবিধানে যে 370 নম্বর ধারা রয়েছে সেটাকে 2019 সালে তুলে দেওয়া হয়। 370 নম্বর ধারাটা হচ্ছে এটাই যে কাশ্মীরের জন্য আলাদাভাবে একটা প্যাকেজ বা বিশেষ মর্যাদা প্রদান করার জন্য ভারত সংবিধানে 370 নম্বর ধারাটি লেখা ছিল। 1971 খ্রিস্টাব্দে ভারত কোন দেশের মুক্তিযুদ্ধে সাহায্য করে? বাংলাদেশ। 1947 সালে যখন ভারত বিভাজন হয় তখন পাকিস্তান দুটি ভূখণ্ড পায়, একটা পশ্চিম পাকিস্তান, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, যেটা 1971 খ্রিস্টাব্দে এসে পূর্ব পাকিস্তান মুক্তিযুদ্ধ আন্দোলন হয় এবং মুক্তিযুদ্ধ আন্দোলন
হওয়ার ফলে সেখানে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়। কত সাল সেটা? 1971 খ্রিস্টাব্দে। তবে তোমাদের জেনে রাখা দরকার যে বর্তমানে হাসিনা সরকারকে উৎখাত করে ইসলামিক মৌলবাদী সরকার বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ সামরিক মহড়া, যেটা গোল্ডেন ফ্রেন্ডশিপ এর ঘোষণা করা হয়েছিল, যেটা তখন ভারতের কাছে একটা উদ্বেগের সৃষ্টি করেছিল, যার ফলস্বরূপ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছিল বাংলাদেশ থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশ যৌথ সামরিক বাহিনীর নাম কি ছিল? যৌথ সামরিক বাহিনীর নাম ছিল মুক্তি বাহিনী। ওই সময় পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের হাত থেকে রক্ষা করার জন্য ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনী একত্রে পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করে। সেই সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে যে যৌথ বাহিনীটা তৈরি করা হয়েছিল তার নাম হচ্ছে তোমার মুক্তি বাহিনী। মুক্তি বাহিনীর দ্বারা পরিচালিত অপারেশনটির নাম কি? অপারেশন জ্যাকপট। মানে মুক্তিযুদ্ধ আন্দোলনের সময় যে যুদ্ধটা হয়েছিল সেটার নাম অপারেশন জ্যাকপট। এরকম আমরা অনেক অপারেশনের নাম পড়েছি, স্মাইলিং বুদ্ধ, অপারেশন শক্তি, অপারেশন পরাক্রম, এরকম অনেক অপারেশন আমরা জেনেছি। নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের জন্ম হয় কত সালে? 1971 খ্রিস্টাব্দে। তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে নিজেদেরকে আলাদা করে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের জন্ম দেয় বা বাংলাদেশ স্বাধীন হয় 1971 খ্রিস্টাব্দে। ইন্দিরা গান্ধী ও মুজিবুর রহমানের নেতৃত্বে ভারত বাংলাদেশ মৈত্রী, সহযোগিতা ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1972 খ্রিস্টাব্দে। ঠিক মুক্তিযুদ্ধ আন্দোলন শেষ তার পরেই ভারত এবং বাংলাদেশের মধ্যে শান্তি, সহযোগিতা, মৈত্রের একটা চুক্তি গড়ে তোলা হয়। ভারত বাংলাদেশ স্থল সীমানা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1974 খ্রিস্টাব্দে। 1974 খ্রিস্টাব্দে ভারত বাংলাদেশের মধ্যে স্থল সীমানা চুক্তি স্বাক্ষরিত হয়, যা ছিটমহল বিনিময় ও সীমান্ত সরলীকরণের জন্য একটি পদক্ষেপ। এই চুক্তি অনুযায়ী 51টি বাংলাদেশ ছিটমহল ভারতের সঙ্গে ও 111টি ভারতীয় ছিটমহল বাংলাদেশের সঙ্গে বিনিময় করা হয়। তাহলে এখানে ছিটমহল কথাটা বললাম, ছিটমহল জিনিসটা কি বা ছিটমহল বলতে কি বোঝায়? ছিটমহল বলতে এমন একটি ভূখণ্ড বা অঞ্চল যা সম্পূর্ণ অন্য একটি দেশের বা রাজ্যের ভূখণ্ডের দ্বারা বেষ্টিত থাকে, কিন্তু সেটি সেই দেশের বা রাজ্যের অংশ হিসাবে গণ্য হয় না। এরকম একটা জায়গাকে তোমার ছিটমহল বলা হবে। ভারত বাংলাদেশ ছিটমহল হস্তান্তর সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয় কত সালে? সেই আলোচনা চলছিল। 1974 সালের যে স্থল সীমানা চুক্তি, সেটা পরবর্তীকালে 2015 সালে এসে তা হস্তান্তর করা হয়। তাহলে এইখানে তোমাদের জন্য 30টি এমসিকিউ কোশ্চেন আলোচনা হলো। ভারতের বৈদেশিক নীতি বা ভারতের পররাষ্ট্রনীতির যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের এটা পঞ্চম পাঠ বা পঞ্চম অংশ। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।